হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এলাম নতুন আরো একটি ভিডিওতে। এবং এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওর মধ্যে আজকে আমরা সমাসের প্রকারভেদ এবং সমাসের কোন পদ কোনটা প্রাধান্য পায় কোনটা প্রাধান্য পায় না, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে সমাসের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং এখনকার যে ভিডিওটা আলোচনা করব সেটা সমাসের প্রকারভেদ এবং কোন সমাসের কোন পদ প্রাধান্য পায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, আজকে আমরা সমাসের শ্রেণীবিভাগ আজকে আমরা সমাসের শ্রেণীবিভাগকে মূলত সংস্কৃত অনুযায়ী যদি দেখতে যাই, মানে সংস্কৃত ব্যাকরণে, তাহলে কিন্তু আমরা সমাসকে কিন্তু মূলত চার ভাগে ভাগ করতে পারি। সেই চারটি ভাগ কি কি? দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ী। এই চারটি ভাগে আমরা ভাগ করতে পারি। কিন্তু আমাদের সমাস তো আমরা শিখবো ছ প্রকার মূলত প্রধানত। কিন্তু এখানে মাথায় রাখতে হবে, এই তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে কর্মধারায়, আবার এই কর্মধারায়ের অন্তর্ভুক্ত করা হয়েছে দ্বিগু সমাস। এবং এখানে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু তিনটে সমাসকে কিন্তু একটি ভাগে রাখা হয়েছে। তাহলে আমরা যেটা মূলত জানবো যে সমাস সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী মূলত চার প্রকার। ঠিক আছে, কোন চার প্রকার বললাম? 1, 2, 3, 4। আমরা কিন্তু এই দুটোকে পরবর্তীতে সুনীতি কুমার কিন্তু এই দুটোকে অ্যাড করেছেন। ঠিক আছে, তো আমরা সেখানে দেখতে পাই যে সমাস তাহলে প্রধানত আমাদের কয় প্রকার? প্রধানত সমাস হচ্ছে 6 প্রকার। প্রধানত সমাস হচ্ছে 6 প্রকার। সেই 6 প্রকার সমাস কি কি নিচে কিন্তু আমার এখানে কিন্তু লেখা আছে, এটা কিন্তু একটু দেখে নিবি। ঠিক আছে, তাহলে আমরা শর্টকাটে যেটা মনে রাখবো, সমাসের কোন পদ কোথায় প্রাধান্য পায়। সবসময় একটা জিনিস মনে রাখবে, এখানে টিক দিচ্ছি তার মানে সেটা প্রাধান্য পাবে, আর ক্রস দিচ্ছি তার মানে সেটা প্রাধান্য পাবে না, প্রাধান্য পাবে না। আমাদের এই কথাটা মনে থাকবে। তো দেখো আমি কি করছি, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস আমরা তো একটু আগে বা এর আগের যে আমরা ক্লাসটা করেছিলাম সেখানে কিন্তু আমরা বলেছিলাম সমাস হতে গেলে মিনিমাম দুটো পদ লাগবে, একটা পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। তো আমি কিন্তু এখানে সেটা লিখেছি পূর্বপদ পরপদ। এই যে দ্বন্দ্ব সমাস রয়েছে, এই দ্বন্দ্ব সমাসের তাহলে কোন পদ প্রাধান্য পায়? আমরা দ্বন্দ্ব সমাসেই দেখতে পাবো পূর্বপদ পাই, পরপদ পাই। আর কর্মধারয়ের তৎপুরুষ দ্বিগু এই তিনটের ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে পূর্বপদ প্রাধান্য পায় না, কিন্তু পরপদ প্রাধান্য পায়। আবার আমরা দেখতে পাচ্ছি বহুব্রীহি সমাসে পূর্বপদ প্রাধান্য পায় না, পরপদ প্রাধান্য পায় না, কিন্তু এই যে তৃতীয় পদ, এই যে লাইনের তৃতীয় পদ, সেটা কিন্তু প্রাধান্য পাচ্ছে। আবার আমরা অব্যয়ী ভাব যে সমাসটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, কিন্তু পরপদ প্রাধান্য পাচ্ছে না। তাহলে এই জায়গা থেকে আমাদের কিন্তু প্রশ্ন মাধ্যমিকে কিন্তু এসেই থাকে। অনেক সময় প্রশ্ন করবে যে দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রাধান্য পায়, তখন কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না। তাই এটা হচ্ছে একটা শর্টকাট নিয়ম এবং খুব সহজ ভাষা, এবং এখানে এই তিনটেকে একসঙ্গে রাখা হয়েছে কারণ তোমাদের সুবিধা আছে, কারণ আমরা এগুলো মনে রাখতে পারি না, কারণ আমাদের অনেক সময় গন্ডগোল হয়ে যায় কোন পদ কোনটার প্রাধান্য ছিল। তো এখানে দেখো দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে উভয় পদ। কেন উভয় পদ বলছি? কারণ পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, পরপদ প্রাধান্য পাচ্ছে। তাই আমাদের মাথায় রাখতে হবে যে উভয় পদ। অনেক সময় আমাদের প্রশ্ন করবে যে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে, তাহলে কিন্তু আমরা মাথায় রাখবো দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, কিন্তু যদি বলে শুধু পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়, তাহলে কিন্তু আমরা শুধু বলবো অব্যয়ী ভাব এই জায়গাটা। কারণ তুমি পূর্ব পদের ঘর থেকে যদি দেখতে যাও, তাহলে কিন্তু তোমার কিন্তু এটাও কিন্তু পূর্ব পদের প্রথমে আছে। তাই শুধু পূর্ব পদ প্রাধান্য পায় মানে কি ওই বাক্যটা শুধু পূর্ব পদই পাবে, কিন্তু দ্বন্দ্ব সমাসে উভয় পদ, তাই এটা কিন্তু উত্তর হবে না। যখন শুধু বলবে পূর্ব পদের অর্থ তখন কিন্তু অব্যয়ী ভাব, যখন বলবে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পায় তখন হবে দ্বন্দ্ব সমাস। আর এই তিনটে সমাসের ক্ষেত্রে পরপদ প্রাধান্য পাবে না, সরি, এই তিনটে সমাসের ক্ষেত্রে পূর্বপদ প্রাধান্য পাবে না, কিন্তু পরপদ প্রাধান্য পাবে। এবার তোমাদের মনে তো অনেকে প্রশ্ন জাগতেই পারে যে তাহলে আমরা বুঝবো কি করে যে এটা কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস না দ্বিগু সমাস? এইটা কিন্তু আমরা কিন্তু অনেক সময় গন্ডগোল করে ফেলি। তো এটার জন্য আমরা পরবর্তীতে ক্লাস দেবো, যখন আমরা একটা একটা করে ধরে ধরে যখন আলোচনা করব তখন কিন্তু আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এখানে একটু ছোট্ট করে বলে দিই, কর্মধারায় যে সমাসটা থাকবে সেখানে মূলত তুলনা বোঝাবে, আর তৎপুরুষ যে সমাসটা থাকবে সেখানে মূলত বিভক্তি যোগ হবে। আর এই দ্বিগু যে ব্যাপারটা রয়েছে, দ্বিগুর ক্ষেত্রে সংখ্যা, এই জিনিসগুলো দেখে কিন্তু একটা মূলত চেনা যায় যে এই তিনটে সমাস কিন্তু আলাদা।
তার মানে এই তুলনা বোঝালে কর্মধারায় হবে, বিভক্তি যোগ থাকলে সেটা হয়ে যাবে তৎপুরুষ, আর সংখ্যা থাকলে সেটা আমরা দেখে চিনতে পারবো যে সেটা হচ্ছে দ্বিগু সমাস। তাহলে এই ছকটা কিন্তু আমাদের মোস্ট ভাইটাল একটা টপিক, এবং এই টপিক থেকে কিন্তু মাধ্যমিকে প্রতিবারই কম বেশি প্রশ্ন এসে থাকে। তাই মাধ্যমিক শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ। তাই তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটাকে দেখবে, এবং যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে।